ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আমার আজকের নিবেদন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প যাদব বাবুর চামচা। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তিনি যে ঢেকুরটা তোলেন সেটাও এমন সংযত, সভ্য, ভদ্র ও শিক্ষিত ঢেকুর যে মানুষটার উপর শ্রদ্ধা হয়। মানুষ তো কত রকমেরই ঢেকুর তোলে। কারো ঢেকুর তোলা যেন বাজ পড়ার মতো, কারো বা যেন ব্যাঘ্র গর্জন, কেউ বা গড়গড়ার শব্দের মতো ঘুরুত করে, কেউ বা কুকুরের ডাকের মতো ঘেউ করে। কিন্তু ওর ঢেকুর একেবারে আলাদা। তা সেটা ঠিক কিরকম বলুন তো? আমিও বিস্তর ঢেকুর শুনেছি, কিন্তু শিক্ষিত ঢেকুর কিরকম তা জানি না। আসলে আমি বলতে চেয়েছিলুম প্রশিক্ষিত ঢেকুর, অর্থাৎ কিনা ওরকম ঢেকুর তুলতে হলে রীতিমতো প্রশিক্ষণের দরকার হয়। চাইলাম আর তুলে ফেললাম এমন নয়। এখন যদি আপনি আমাকে বাড়ে গুলাম আলী মশাইয়ের একটা গিটকিরি শোনাতে বলেন, তা কি আমার পক্ষে সম্ভব? তাহলে কি ধরে নেব যে যাদব বাবুর ঢেকুর অনেকটা বাড়ে গুলাম আলী খাঁয়ের গিটকিরির মতোই ক্লাসিক্যাল জিনিস? তাহা বলছি না। আসলে কিছু জিনিস আছে যা নকল করে দেখানো যায় না। দেখবেন যারা খুব ওপরে ওঠেন, অর্থাৎ প্রতিভার একেবারে চূড়োয়, তারা খুব একা, অদ্বিতীয়, একৈক এবং একেশ্বর। তাঁদের সঙ্গে কাউকে তুলনায় টানাই যায় না। অন্য সব ছেড়ে দিন, যাদববাবুর জুতো দেখেছেন? জুতো ঠিক মনে পড়ছে না। শুনেছি ওর ৮৮ জোড়া জুতো আছে। ৮৮ জোড়া জুতোর দর্শন পাওয়ার সৌভাগ্য আমার হয়নি, তবে এক জোড়া দেখেছিলাম। আহা, কি দেখলাম! কি দেখলেন মশাই? মন্মথনাথ স্মৃতি বিদ্যা মন্দিরের পুরস্কার বিতরণীতে উনি সভাপতি হয়ে এসেছিলেন। মঞ্চে উঠবার আগে কাঠের সিঁড়ির নিচে জুতো জোড়া ছাড়তে ছাড়তে আমাকে বললেন, কানাই, চারদিকে বড্ড জুতো চুরি হচ্ছে। এ জোড়া খুব দামি জুতো, একটু নজরে রেখো। আমি হাত কচলে বললাম, সে আর বলতে, নিশ্চিন্তে স্টেজে উঠুন, আমি এই জুতোর কাছেই মোতায়েন রইলাম। তা মশাই, কি বলবো আপনাকে, জীবন সার্থক। কি জুতো, কি জুতো! বাদামি রঙের নিউ কাট, যেমন তার জেল্লা তেমনই চেকনাই, নিভাত চামড়া, পালিশ একদম আয়নার মতো চকচক করছে, তাতে মুখ দেখা যায়। কোথাও ধুলো লেগে নেই, কাদা লেগে নেই। জুতো দেখে আমি এতই মোহিত যে নিজের রুমাল বার করে কয়েকবার সযত্নে জুতো জোড়া মুছে দিলাম। ইচ্ছে হয়েছিল দু হাতে দু পাটি জুতো নিয়ে লাফিয়ে স্টেজে উঠে জনসাধারণকে দেখিয়ে বলি, এই দেখুন জুতো, দেখুন জুতো কাকে বলে। দেখেছেন কখনো এরকম জুতো? দেখে নিন, অবিস্মরণীয় এই জুতো, চোখ সার্থক করুন। ভদ্র মহোদয় ও মহোদয়গণ, জুতোর যত্ন নিন। বললেন না কি ওসব কথা? না, সুযোগ হলো না। যাদববাবু তখন সভ্যতার সংকট নিয়ে একটা অগ্নিবর্ষী ভাষণ দিচ্ছিলেন। হ্যাঁ জানি, উনি সব জায়গাতেই ওই একটা বিষয় নিয়েই ভাষণ দেন, সভ্যতার সংকট। না না, সে কি কথা? ওর কি জ্ঞানের সীমা পরিসীমা আছে? কোন বিষয় উনি না জানেন বলুন তো? বিজ্ঞান, কৃষি, বিশ্বশান্তি
তৃতীয় বিশ্বযুদ্ধ, রাজনীতি, নারী মুক্তি, ব্রহ্মচর্য, সাহিত্য, সিনেমা, নাটক। ওহ, সে কি জ্ঞান রে বাবা! আমি তো এত বিষয় কভার করতে আর কাউকে দেখিনি। তা ভাষণটা খুব মন দিয়ে শুনলেন বুঝি? তার শুনিনি, তবে কিনা জুতো পাহারা দিতে হচ্ছিল বলে মনটা একটু দোটানায় ছিল তো। কখনো জুতো, কখনো ভাষণ, কখনো ভাষণ তো কখনো জুতো। পেন্ডুলামের মতো মনোযোগটা ফ্লাকচুয়েট করছিল কিনা। তবে সেলিয়েন্ট ফিচারগুলো ঠিকই শুনেছি। আহা, কি অপূর্ব সব কথা! আমার তো মনে হয় স্বয়ং রবি ঠাকুর যদি শুনতেন তবে তাঁর সভ্যতার সংকট প্রবন্ধের জন্য কয়েকটা নতুন পয়েন্ট পেয়ে যেতেন। যাদববাবু তো স্পষ্টই বললেন, সভ্যতা মানে হলো এগিয়ে যাওয়া। কত বড় কথা বলুন! আর কেউ কখনো এরকম কথা কোশমিনকালে বলেছে? সভ্যতা মানে যে এগিয়ে যাওয়া, এর মধ্যে কত কথাই বলা হয়ে গেল বলুন। তা অবশ্যই ঠিক। আর ভাষণ তো শুধু নয়, হ্যাতা ন্যাতা কত লোকই তো নিত্য ভাষণ দিয়ে বেড়াচ্ছে, কিন্তু যাদববাবুর মতো কজন পারেন? যেমন লম্বা চওড়া তেজস্বী চেহারা, তেমনি বাজখাই গলা। লম্বা চওড়া বলেন কি মশাই? যাদববাবু তো মোটে 5 ফুট 4 ইঞ্চি লম্বা। আহা, শুধু শরীরের দৈর্ঘ্যটাই দেখলেন? হিটলার, নেপোলিয়ান, চার্লি চ্যাপলিন এরা কি শরীরে লম্বা ছিলেন? দেখতে হয় ব্যক্তিত্ব। যাদববাবু লম্বায় 5 ফুট 4 হলে কি হয়, ওর ব্যক্তিত্ব যে 7 ফুট লম্বা। আর চেহারাটাও থলথলে, বেশ নিয়াপাতি ভুঁড়িও আছে। ওই নিয়েই থাকুন। বাঙালি আবার কবে সোয়ার্জসেনেগার বা মোহাম্মদ আলী ছিল মশাই? শিব ঠাকুর, গণেশ বাবা, স্যার আশুতোষ, গিরিশ ঘোষ কি মাস্কুলার ছিলেন নাকি? বাঙালি তেলে জলে মানুষ। গোলগাল চেহারা তার জাতিসত্তার পরিচয়। 2-4টে মনতোষ রায়, মনোহর আইচ বা গোবরবাবু থাকলেও ওটা হলো ব্যতিক্রম। গোলগাল চেহারা নিয়েই বাঙালি তো আর কম বোমা ফাটায়নি মশাই। সত্যিকারের বোমা, সাহিত্যের বোমা, কবিতার বোমা, শিল্পের বোমা, গানের বোমা, নাটকের বোমা। লোকে কথাই বলে বোম বাঙালি। ও, ওই বোমার কথা বললেন বলেই মনে পড়ল, গত নভেম্বরে হাওড়া ময়দানে নিখিল ভারত তাঁত শিল্পের প্রদর্শনী উদ্ঘাটন হচ্ছিল। সেই সময় কে বা কারা একটা বোমা ফাটায়। তাতে ভয় খেয়ে আপনার তেজস্বী যাদববাবু চেয়ারের পিছনে উবু হয়ে লুকিয়ে পড়েছিলেন। অমনি বুঝি ধরে নিলেন যে উনি প্রাণের ভয়ে লুকিয়ে পড়েছিলেন? স্ট্র্যাটেজি মশাই, স্ট্র্যাটেজি। আত্মরক্ষা হলো জীবের ধর্ম। আর মরেই যদি যান তাহলে বীরত্বটাও তো থাকে না। বীরত্বকে, তেজস্বিকতাকে বাঁচিয়ে রাখতে হলে কি আত্মরক্ষারও দরকার নেই? তা না হলে তলোয়ারের সঙ্গে ঢাল থাকতো কেন বলুন? কথায় বলে ঢাল তলোয়ার। ঢাল দিয়ে আত্মরক্ষা, তলোয়ার দিয়ে আক্রমণ, বুঝলেন? জলের মতো। তবে কি না, যাদববাবুর কিন্তু বাজারে বেশ বদনামও আছে। অনেকেই বলেন উনি তেমন সুবিধের লোক নন। বড় মানুষের লক্ষণই তো তাই। যার বদনাম নেই সে আবার বড় মানুষ কিসের? লোকে কি গান্ধীজিরও কুচ্ছ গাইতে ছেড়েছে? আর যতই কুচ্ছ গেয়েছে ততই উনি উঁচুতে উঠেছেন, বুঝেছেন? এই আপনার কথাই ধরুন না কেন, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ক্লাস, তার উপর MBA, তার উপর ইয়ং ম্যান, লম্বা চওড়া দিব্যি চেহারাখানা, মোটা বেতনের চাকরি। একটু কান খাড়া রাখলেই শুনতে পাবেন লোকে আপনার সম্পর্কে ফিসফাস শুরু করে দিয়েছে। সত্যি দিয়েছে নাকি? তা দেবে না? বাঙালি বরাবর পরশ্রীকাতর এবং বিশ্ব নিন্দুক। কি বলে তারা? সেটা কি বলা ঠিক হবে কুশলবাবু? শুনলে আপনার মন খারাপ হতে পারে।
এমন তো হতে পারে তারা যা বলে তা সবই সত্যি। সেক্ষেত্রে আমি নিজেকে শুধরে নিতে পারি। এটা মন্দ বলেননি, সেক্ষেত্রে অবশ্য বলাই যায়। দেখবেন আবার আমার ওপর অসন্তুষ্ট হবেন না যেন। দূত অবদ্ধ। আজ্ঞে না, স্বচ্ছন্দে বলুন। লোকে বলে আপনি দাম্ভিক, চারপাশের লোককে মানুষ বলেই মনে করেন না, এবং সবচেয়ে গুরুতর অভিযোগ, আপনি মহিলাদের যথাযথ সম্মান করেন না। বুঝেছি। কি বুঝলেন? বুঝলাম, আপনি ঠিকই বলেছেন, বাঙালি নিন্দুক। কিন্তু মহিলাদের সম্মান করি না এই কথাটা বুঝলাম না। আপনার কি কোনো লাভ অ্যাফেয়ার ছিল নাকি মশাই, আর আপনি সেই মেয়েটাকে ডিচ করেছেন? ব্যাপারটা ঠিক ওরকম নয়। তাহলে কীরকম? আমার গানের গলা নেই, পুরোপুরি বেসুরো, কিন্তু গান গাইবার ইচ্ছে খুবই প্রবল। গান আমার স্ট্রংগেস্ট প্যাশন। তাই আমি একজন সঙ্গীত শিক্ষকের কাছে যেতাম। তিনি আমাকে খুব ধৈর্যের সঙ্গে যত্ন করে শেখানোর চেষ্টা করতেন, কিন্তু আমি বুঝতে পারতাম ব্যাপারটা ঠিকঠাক হচ্ছে না। অন্য সব যারা আমার সঙ্গে শিখত তারা মুখ টিপে হাসত, নিজেদের মধ্যে আমাকে নিয়ে ঠাট্টা ইয়ার্কিও করত। কিন্তু আমার একটা জেদ চেপে গিয়েছিল। স্কুল কলেজের পরীক্ষায় আমি গাদা নম্বর পাই, ভীষণ ভালো আমার রেজাল্ট। আমি খেলাধুলোতেও বেশ ভালো, অ্যাথলিট এবং সাঁতারু হিসেবে বিস্তর প্রাইজ পেয়েছি। শুধু গানটাই আমার হবে না, গানের জন্য আমি পড়াশোনায় পাওয়া নম্বরও ছেড়ে দিতে রাজি। শেষ অবধি গান হলো কি? না, গান আমার গলায় ছিল না। যারা আমার সঙ্গে শিখত তাদের মধ্যে ছিল রিজু রেখা নামে একটি মেয়ে। সে ছিল দারুণ একজন গায়িকা, ওই ক্লাসের টপ ভোকালিস্ট। একমাত্র রিজু রেখাই আমার গান শুনে কখনো মুখ টিপে হাসত না, বরং মাঝে মাঝে আমার সঙ্গে গলা মিলিয়ে তাল ঠুকে সাহায্য করত, খুব ইন্সপায়ারও করত, অন্য সকলের মতো নয়। রিজু রেখাই কি সে? আগে হ্যাঁ। রিজু রেখা অসুন্দরী নয়, আবার ডানা কাটা পরিও নয়। তার সিম্প্যাথি আমার ভীষণ ভালো লাগতো, কিন্তু আমি কখনো তার কথা বিরলে বসে ভাবিনি। রোমান্টিক্যালি তো নয়। আমার বেশ কয়েকজন মেয়ে বন্ধু আছে, তাদের কারো সঙ্গেই আমার কোনো রোমান্টিক সম্পর্ক নেই, তুই তোকারির সম্পর্ক। সোজা কথা, আমার কোনো প্রেমিকা নেই। সেটা কি স্বাভাবিক বলে আপনি মনে করেন? আপনি বয়সে যুবক, 27-28 কি একটু বেশি হতে পারে। এ যুগের মানুষ, চারদিকে এত সুন্দরী সব মেয়ে, এবং আপনি ফেলনা নন, তাহলে ব্যাপারটা ঘটছে না কেন? ঘটছে না কারণ আমার ডেডিকেশন গানের প্রতি। যেটা আমার হবে না সেটাই আমাকে পাগলের মতো টানে, এবং সেটা বরাবর। আপনাকে তো বললাম, লেখাপড়া বা খেলাধুলা নিয়ে আমাকে একটুও মাথা ঘামাতে হয়নি। পরীক্ষায় অনেক নম্বর আর খেলায় অনেক প্রাইজ, এগুলো আমার জল ভাত। কিন্তু আমার সত্যিকারের প্রেম গানের সঙ্গে। যেটুকু সময় পাই আমি ঝুম হয়ে শুধু গান শুনি। আমার বোধহয় গোটা 5 আইপ্যাড আর মিউজিক প্লেয়ার আছে। গান পাগল বলেই বোধহয় মেয়েদের ব্যাপারে আমার প্যাশনটা তৈরি হয়নি। তাহলে কি ধরে নেব যে সেই কারণেই বেচারা রিজু রেখা আপনার কাছে পাত্তা পেল না? না, তা কেন? রিজু তো একজন সিঙ্গার, এবং খুবই কমপ্লিট সিঙ্গার, টোটাল ডেডিকেশন। যেদিন ওস্তাদজি আমাকে খুব ভালোবেসে সহানুভূতির সঙ্গে বললেন, কুশল, তুমি ভোকাল ছেড়ে কোনো ইনস্ট্রুমেন্ট ধরো, সেদিনও রিজু রিয়াক্ট করেছিল। ওস্তাদজিকে বলেছিল, কুশল কিন্তু পারবে ওস্তাদজি, ও প্র্যাকটিস করার সময় পায় না তো। কিন্তু ওস্তাদজি মৃদু হেসে শুধু বলেছিলেন, তাহলে তুমি দেখো, ওকে রেওয়াজে বসানোর দায়িত্ব তুমিই নাও। বাহ, তাহলে তো জল অনেক দূর গড়িয়েছিল মশাই। হয়তো ওর দিক দিয়ে হতে পারে,
তারপর কি হলো? মাঝে মাঝে রিজু আমার বাড়িতে আসতো, যদিও আমি চাকরি নিয়ে এত ব্যস্ত যে অবকাশ বলতে তেমন লম্বা কোনো সময় নেই। তাই রিজু আসতো ছুটির দিনে। দুজনে বেশ কিছুদিন একসঙ্গে রেওয়াজও করেছি। তাতে সম্পর্ক হয়তো একটু কাছের হলো, কিন্তু আমার গলার সুরের তেমন সঞ্চার হলো না। রিজুকে আমি আমার গানের একজন সহযোগী, এমনকি শিক্ষয়িত্রী বলেই মনে করেছি, কখনো প্রেমিকা নয়। কোনোভাবেই তাকে অসম্মান বা অমর্যাদা করিনি। উফ, আপনাকে নিয়ে তো ভারী মুশকিল। ওই মেয়েটা কি ছাই আপনার সম্মান আর মর্যাদার জন্য হাঁ করেছিল? একজন পুরুষ হয়ে এসব বুঝতে এত লেট হয় কেন আপনার? ওই তো বললাম, তখন আমি একজন গায়ক হয়ে ওঠার জন্য পাগল। কোনো দেবতা এসে যদি বর দিতে চাইতো, পৃথিবীর সবচেয়ে কুৎসিত মেয়েটিকে যদি বিয়ে করতে রাজি হও তাহলে তোমার গলায় সুর দেব, তাহলে আমি তক্ষুনি মেনে নিতাম। কিন্তু লোকে যে অন্য কথা বলে মশাই। কি বলে? বলে কুশল চট্টরাজ্যের মতো অকৃতজ্ঞ, ট্রেচারাস আর সুবিধাবাদী লোক হয় না। মেয়েটাকে কয়েকদিন নাচালো, গান গাওয়ার ছলে ফুর্তি করে নিল, তারপর দিব্যি তাকে ঝেড়ে ফেলে দিল। এটা ভয়ঙ্কর মিথ্যে। রিজু নিজেও কি তাই মনে করে নাকি? পারলে তাকে জিজ্ঞেস করে দেখবেন। আমার মনে হয় রিজু অনেক আগেই টের পেয়েছিল যে আমি তার সেই অর্থে অনুরাগী নই। তাহলে কি ধরে নেব যে আপনার গান হলো না? না কানাইবাবু, গান হলো না। তারপর আমি কিছুদিন বেহালা শিখেছিলাম, তাতে প্রোগ্রেস খারাপ নয়, কিন্তু ইনস্ট্রুমেন্ট বাজানো হলো দুধের বদলে ঘোল। এখনও বাজাই, তবে নট উইথ প্যাশন। এবার আপনাকে একটা সত্যি কথা জানাতে চাই। আপনার সত্যি কথাগুলিকে আমার তেমন বিশ্বাস হয় না। একটু আগেই আপনি যাদববাবু সম্পর্কে যেসব কথা বলেছিলেন তাতে অনেক রঙিন জল মেশানো ছিল। মেশানোর দরকার ছিল বলেই মিশিয়েছি মশাই। অনেক সময় অনেক মিথ্যে সত্যির চেয়েও সুবর্ণময়। তার মানেটা কি দাঁড়ালো? যাদববাবু একজন ভিআইপি, এক ডাকে সবাই তাকে চেনে। অতিশয় ক্ষমতাবান মানুষ। রাইটার্স, লালবাজার, ইনকাম ট্যাক্স, কর্পোরেশন, সর্বত্র তার অবাধ যাতায়াত, প্রভূত প্রভাব প্রতিপত্তি। ওসব শুনে কি হবে? তার বারবারন্ত তো নিশ্চয়ই সোজা পথে হয়নি। সোজা পথে বলে দুনিয়ায় কি কিছু আছে কুশলবাবু? পথ আর নদী সর্বত্রই এঁকে বেঁকে যায়, আর বাঁকের সৌন্দর্য তো কম নয়। আপনি আমাকে কিছু একটা বলতে চাইছেন বোধহয়। হ্যাঁ, আমার দুঃখের কথাই। আপনার হয়তো খানিকটা সময়ের অপচয় হবে, কিন্তু তাতে এই গরিবের কিছু উপকার হতে পারে। বলে ফেলুন। যাদববাবুর কাছে মানুষ হলো দুরকম। যাদের সম্ভাবনা আছে, অর্থাৎ যাদের কাছ থেকে ভবিষ্যতে কাজ আদায় করা যাবে, আর হচ্ছে যাদের সম্ভাবনা নেই, অর্থাৎ যাদের ভবিষ্যৎ অন্ধকার। যাদববাবু যে পরের উপকার করেন বলে শুনতে পান, সেটা অতিশয় ঠিক। তবে কিনা তিনি শুধু তাদেরই উপকার করেন যাদের সম্ভাবনা আছে। এ ব্যাপারে ওর বিচারবোধ ও বিচক্ষণতার কোনো তুলনা নেই। লোক দেখলেই উনি বুঝতে পারেন কার সম্ভাবনা আছে বা নেই। আপনি কোন দলে? আগে দ্বিতীয় দলে। উনি বছর 5 আগেই বুঝতে পেরেছিলেন যে এই কানাই সমাদ্দারকে দিয়ে তেমন কিছু হবে না। তবুও তিনি করুণার বশে আমাকে কিছু কাজে লাগিয়েছিলেন। সেই কাজটাই আমি এতদিন ধরে প্রাণপাত চেষ্টায় সমাধা করে আসছি। কাজটা কি? বলতে পারেন আমি ওর পিআর ম্যান। পিআরের জন্য ওর একটা বিশ্বাস বাহিনীও আছে। তারা প্রশিক্ষিত, চালাক, চতুর, ইংরেজি বলতে কইতে পারে। আমি তত চৌকস নই বলে একা একা জনে জনে ঘুরে ঘুরে ওর নানা গুণাবলীর কথা বলে বেড়াই। যাকে চামচা বলে? আরে না মশাই, চামচারা তো তোষামত করে, এ তা নয়। ওর কাছে ওর গুণের কথা বলতে গেলে উনি মোটেই খুশি হন না। বলেন, ওহে, আমার কথা আমাকে বলে কোন লবডঙ্কা হবে? 5 জনে না বললে কি কিছু হয় হে বাপু?
বুদ্ধিমান লোক তো। তোষামোদে ভিজে ঢোল হয়ে থাকা তো বুদ্ধিমানের লক্ষণ নয়। বুঝেছি। বুঝবেন না কেন? আপনার ঘটেও তো কম বুদ্ধি নেই। এতে আপনার সুবিধাটা কি? বিস্তর বিস্তর। পাসপোর্ট, আধার কার্ড, গ্যাস কানেকশন, বাড়ির প্ল্যান পাস করানো, ট্যাক্স কমানো, খেলার টিকিট, হাসপাতালের বেড, জলের দরে সরকারি জমি, এই বিস্তর সুবিধে মশাই। বাপ রে, এ তো সব তালা খুলে ফেলার চাবি। যে আজ্ঞে, সাধে কি এটুলির মতো লেগে আছি মশাই? আর আমাদের মতো অধম মনীষীর কি মুরব্বি না ধরলে চলে? যে সিস্টেমে আছি তাতে কোনো দিকে এক পা এগোতে পারি না। মেয়ের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অ্যাটাস্টেড করাতে গেছি, তাতেও আটদালি 2 ঘন্টা বসিয়ে রাখলো। হ্যাঁ জানি, আমাকেও সরকারি অফিসে বহুবার হয়রান হতে হয়েছে। 1 মিনিটের একটা কাজে 4 দিন ঘোরালো। তবেই বুঝুন। কিন্তু পিছনে একজন মুরব্বি থাকলে সুরসুর করে কাজ হয়ে যায়। পুরনো ট্যাক্স মকুব করাতে কর্পোরেশনের অফিসে গিয়েছিলাম, কাজ তো হলোই, সঙ্গে চা বিস্কুটও খাওয়ালো। কম কথা। কিন্তু আপনার আসল কথাটা কি? আপনাকে বরাবর দেখেছি মোদ্দা কথাটায় আসতে 7 রাজ্য ঘুরে আসেন। ওটা একটা আর্ট। ভিখিরি ভিক্ষে চায়, ফেরিওয়ালা ফেরি করে, সবাই কিছু বাড়তি কথা বলবেই, নইলে গোটা ব্যাপারটাই কেমন যেন ন্যাড়া হয়ে যায়। অবশ্য জানি আপনার সময় বিশেষ মূল্যবান। যাই হোক, এবার আসল কথায় আসছি। আগেই বলেছি, যাদববাবু আমাকে তেমন দায়িত্বের কাজ দেন না। তার পেটুয়া লোকদের যে একটা বাহিনী আছে, তাতে আমি কখনো সামিল হতে পারিনি। তিনি আমাকে অপদার্থ মনে করেন। আর এ ব্যাপারেও তার বিচার বুদ্ধির প্রশংসাই করতে হয়। আমাকে অপদার্থ মনে করে তিনি ঠিক কাজই করেছেন। আমি অপদার্থ, এ অতি সত্যি কথা। তবে কিনা গরিবের ভাঙা ঘরেও কখনো কখনো চাঁদের আলো আসে। হঠাৎ গত মাঘী পূর্ণিমার দিন থেকে তিনি আমাকে অত্যন্ত গুরুতর একটা কাজের দায়িত্ব দেন। তাই বুঝি? তা কীরকম দায়িত্ব? আপনি তো নিশ্চয়ই জানেন, দেশটা ভেজাল এবং জাঙ্ক ফুডে ছয়লাভ হয়ে গেছে। তেলে ভাজা রোল, মোমো, ছোলে বাটুরে ইত্যাদি আর কি। যাদববাবু অত্যন্ত স্বাস্থ্য সচেতন মানুষ, বিচক্ষণও বটে, দূরদর্শী তো অবশ্যই। দেশ ও দশের জন্য যে ওকে অনেকদিন বেঁচে থাকতে হবে, এটাও উনি বিলক্ষণ জানেন। আর এটাও অবগত আছেন যে মানুষের 2টি জিনিসকে সর্বদা ঠান্ডা রাখতে হয়, ভুঁড়ি আর মুড়ি। মুড়ি মানে হলো মগজ বা মুড়ো। আর মাথা আর পেট ঠান্ডা না থাকলে কোনো মানুষই বড় বড় কাজ করতে পারে না। গান্ধীজি ছাগলের দুধ কি এমনি এমনি খেতেন? আপনি যে আবার কাশির গলিতে ঢুকে পড়েছেন। এই ঘুরে ফিরে ঠিক আসল জায়গায় পৌঁছে যাব। গলিতে ঢুকলেও পথ হারিয়ে ফেলিনি কিন্তু। মন দিয়ে শুনছেন তো? কথার মধ্যেও কিন্তু দাড়ি, কমা, সেমিকোলন থাকে। লোকে লক্ষ্য করে না, তাই সেগুলোও একটু লক্ষ্য করবেন। কি বলছিল মনে আছে তো? আপনি একটা গুরুতর কাজের কথা বলছিলেন। যে আজ্ঞে, গুরুতর বলে গুরুতর, অতি সেন্সিটিভ একটা দায়িত্ব মশাই। শুনলে হয়তো ভাববেন এ আর এমন কি, কিন্তু তলিয়ে দেখলে। কানাইবাবু, এবার একটু সুতো গুটিয়ে নিলে হয় না? হয়। গুটানোর আগে সুতো ছাড়াও একটা নিয়ম আছে কি না? হ্যাঁ, যা বলছিলাম, যাদববাবু অতিশয় স্বাস্থ্য সচেতন মানুষ বলে কখনো জাঙ্ক ফুড খান না। আপনি যখনই ওকে খেতে দেখবেন, ভালো করে লক্ষ্য করবেন, উনি কখনো সিঙাড়া, ফুলুরি, বেগুনি, রোল বা মোমো ইত্যাদি খাচ্ছেন না। উনি খাচ্ছেন কলা, আপেল, সুগার ফ্রি সন্দেশ বা কাজু বাদাম। যাদববাবুর মেনু শোনা কি এই গল্পের পক্ষে খুব জরুরি? অবশ্যই। ওই মেনুর ভিতরেই তো যাদববাবুর ব্যক্তিত্ব লুকিয়ে রয়েছে। ফুড হ্যাবিট, পোশাক পরিচ্ছদ, সঙ্গী সাথী, এসব দিয়েই তো লোকের আইডেন্টিটি কি হয়, কি বলেন? হ্যাঁ, তা অবশ্য বটে। যাদববাবু তাই সবসময় টিফিনের বাক্স নিয়ে বাড়ি থেকে বেরোন না। তার নিজেকে বইতে হয় না, তার বিশ্বস্ত এবং খুব কাছের কারো হেফাজতে থাকে। হয় পরেশ, নয় রাধানাথ, না হলে সুনির্মল। এরা প্রত্যেকেই যাদববাবুর ডান হাত। কারো কি এতগুলো ডান হাত থাকে? বড় বড় মানুষদের থাকে। মা দুর্গারই দেখুন না, 5-5খানা ডান হাত। ঠিক ঠিক।
খুব বিশ্বস্ত লোক ছাড়া কি অত বড় মানুষের টিফিন বক্স কারো হাতে দেওয়া যায় বলুন? ওদের তো সবসময় জানকা খাতরা, কে কখন খাবারে কি মিশিয়ে দেয়। আমাদের প্রাণের দাম না থাক, ওর মতো মানুষের তো আছে। কথাটা ভেবে দেখার মতো। হ্যাঁ, এই যাদববাবুর টিফিনের বাক্স খুব এলেবেলে জিনিস নয়। তাই বলছিলুম, গত মাঘী পূর্ণিমার দিন হঠাৎ আমার দিনে দুপুরে কেন যেন মনে হলো চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। বলেন কি? তাই তো বলছি। দুপুরবেলা যাদববাবু বেরোবেন, ঘরের বাইরে শার্ট দিয়ে বসংবদ ভঙ্গিতে তার সেক্রেটারি, 2 জন খিদম গার্ড, 4 জন দেহরক্ষী, 7 জন তোষামুদে, 4 চামচা, 5 জন কাছের লোক এবং আরও অনেকটা পরে এই আমার মতো গুটি কয়েক উমেদার দাঁড়িয়ে আছে। সকলেই তটস্থ। বাইরে দুটো গাড়ি দাঁড় করানো, সেখানেও আশপাশে কয়েকজন দর্শনার্থী। এডিট করুন মশাই, এডিট করুন। পিকচারটা বোঝানোর জন্যই ডিটেলস দরকার, বুঝলেন কি না? রাফায়েল বা দা ভিঞ্চির ছবি দেখেননি? ডিটেলস আর ডিটেলস, ওই ডিটেলসই হলো ছবির প্রাণ। বুঝলাম। বুঝবেন বই কি, আপনাদের ক্ষুরধার মাথা, আমাদের মতো নিরেট তো নয়। পিকচারটা ভিজুয়ালাইজ করছেন কি? হ্যাঁ, একেবারে যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। ওই পিকচারটার ভিতরেই যাদববাবুর মহত্ব লুকিয়ে আছে। তারপর কি হলো? বজ্রাঘাত মশাই, বজ্রাঘাত। মানে ব্যাপারটা সকলের কাছেই বজ্রাঘাতের মতোই আকস্মিক বলে মনে হলো। উনি কাঁচি কুচনো ধুতি আর আদ্যির পাঞ্জাবি, চোখে সেলের চশমা, পায়ে কোলাপুরি পরে এগিয়ে আসছেন। 1 পা পিছনে ওর স্ত্রী মিনতি দেবী, তার হাতে স্টেনলেস স্টিলের টিফিনের বাক্স। হঠাৎ যাদববাবুর তার স্ত্রীর দিকে মুখ ফিরিয়ে বললেন, মিনু, তুমি টিফিনের বাক্সটা কানাইয়ের হাতে দাও। আজ কানাই আমার টিফিন নিয়ে যাক। তাতে বজ্রাঘাতের কি হলো? হলো না? বলেন কি মশাই, বজ্রাঘাত না বলে একে আর কি বলা যায়? শাড়ি দিয়ে বসংবদ, বিশ্বস্ত, কৃতি ও তৎপর সব চেলা চামুন্ডা থাকতে হঠাৎ আমার মতো অভাজনের এত সৌভাগ্যের উদয় হওয়া বজ্রাঘাত নয় বলছেন? সকলে স্তম্ভিত, মুখ হতচকিত, বিহ্বল, বিভ্রান্ত। অনেকে ভুল শুনেছে কিনা বুঝতে না পেরে মুখ তাকাতাকি করছিল। তা হবে, তার টিফিন বক্সটা আপনাকেই বইতে হলো তো? ও সে কি অনুভূতি মশাই! প্রথমে তো মনে হলো ভূমিকম্প হচ্ছে, তারপরে মনে হলো আমার হাতে প্যারালিসিস হয়েছে, তারপরে এমন আনন্দাশ্রু এলো যে চোখের জলে বুক ভাসাভাসি। কেন কানাইবাবু, যাদববাবুর টিফিন বক্স বইবার মধ্যে কোন আনন্দের ব্যাপারটা আছে? বুঝলেন না? আমি যে ওই টিফিন বক্স হাতে পাওয়া মাত্র যাদববাবুর ইনার সার্কেলে ঢুকে গেলাম। এ যে কত গুরুতর দায়িত্ব তা আপনি বুঝবেন না, এ শুধু ভুক্তভোগীরাই বুঝতে পারে। খুব কাছের লোক ছাড়া, খুব পছন্দের লোক ছাড়া, খুব বিশ্বাসী লোক ছাড়া ওই টিফিন বক্স বহন করার অধিকার কারণ নেই কি না? আপনার আত্মমর্যাদা নেই কানাইবাবু? আহা, সেই আত্মমর্যাদার কথাই তো বলছি। টিফিন বক্স যে আমার আত্মমর্যাদাকে ধুলো থেকে তুলে এরোপ্লেনে বসিয়ে দিল। 1 লাফে আমার আত্মমর্যাদা উঠে বসলো মগডালে। বুঝলেন কত বড় সম্মান বলুন? বুঝলাম। তা সেই টিফিন বক্সে কোন হাতিঘোড়া ছিল মশাই? ও কথা বলবেন না। যাদববাবুর টিফিন বক্সে যা থাকে তা দেবভাগ্য ব্যাপার। অঙ্কুরিত ছোলা, কল ওঠা মুগ, শশার কুচি, আলু সেদ্ধ, পালং সেদ্ধ, লেবুর রস, বিট নুন, গোলমরিচ। ওফ, একদিন ওই টিফিন বক্স থেকে 1 চামচ প্রসাদ পেয়েছিলাম। কি বলবো মশাই, মনে হলো যেন অমৃত চিবোচ্ছি। কিন্তু গলিঘুজির শেষ যে এখনো দেখা যাচ্ছে না কানাইবাবু। এই আর 2টো মোড় পেরোলেই হয়, বুঝলেন কি না? এখন আমি যাদববাবুর বেশ কাছের লোক, আর সেই বাবদে আপনার কাছে আমি বড়ই কৃতজ্ঞ। আমার কাছে? অবাককাণ্ড মশাই, যাদববাবুর সঙ্গে তো আমার চেনাই নেই। আচ্ছা,
আপনার কি রিজু রেখাকে সত্যি মনে আছে? হঠাৎ এই প্রশ্ন কেন? বলুন না মশাই, ব্যাপার আছে বলেই জানতে চাইছি। মনে থাকবে না কেন, খুব মনে আছে। বলুন তো, রিজু রেখার মুখের আঁচিলটা কোন গালে, বাঁ গালে না ডান গালে? আঁচিল? রিজু রেখার মুখে আঁচিল ছিল নাকি? লক্ষ্য করিনি তো। আমি তো সেই কথাই বলছি। আসলে আপনি গান নিয়ে এমন কোস্তাকুস্তিতে মেতেছিলেন যে রিজু রেখাকে লক্ষ্যই করেননি। একটু আগেই যেন বলেছিলেন রিজু রেখা তেমন সুন্দরী নয়। হঠাৎ এর মধ্যে রিজুকে টানাটানি কেন? আপনি রিজুর বাবার নাম জানেন? না তো, বাবার নাম জেনে কি হবে? ঠিকানা? না, তাও জানি না। আমাদের তেমন সম্পর্ক তো হয়নি। আমার মোবাইলটা খুব সস্তার জিনিস, এতে ফটো ভালো ওঠে না, স্ক্রিনটাও স্ক্র্যাচ পড়ে আচ্ছা। তবু এই ফটোটা দেখুন তো, ভালো করে দেখুন। এ কি হ্যাকচি করার মতো মেয়ে? আর এই যে বাঁ চোখের নিচে আঁচিল, যেটা আপনি লক্ষ্যই করেননি, একটু দেখুন দেখুন দেখুন। মাই গড, এ তো রিজুর ছবি বলেই মনে হচ্ছে। এটা আমাকে দেখানোর মানে? রিজু বলে না ভেবে একটু নিরপেক্ষভাবে চোখ বুজে মেয়েটাকে ভাবুন তো, প্লিজ একটু ভাবুন। খুব ফেলনা মনে হচ্ছে। ইয়ে কি কি যে সব হচ্ছে। আফটার সেকেন্ড থট আমার মনে হচ্ছে রিজু বেশ সুন্দরী, এবং আমি সে সময় তাকে সত্যি লক্ষ্য করিনি। বাঁচালেন মশাই। এই মেয়ে যদি চিরকুমারী থেকে যায়, তাহলে যাদববাবুর টিফিন বক্সও আমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। কেন মশাই, কেন কেন? রিজু রেখা যাদববাবুর একমাত্র সন্তান, বড় আদরের মেয়ে, এবং সে আপনাকে ছাড়া বিয়ে করবে না বলে প্রতিজ্ঞা করে বসে আছে। আর তাই যাদববাবু আমাকে আশকারা দিচ্ছেন, কেবল বলছেন যদি কুশলকে একটু বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে পারো তাহলে। বাকিটা বলেননি, উজ্জ্ব রেখেছেন। ও তাই বলুন। আজ্ঞে, ঘুরে ফিরে আসতে হলো জায়গায়। কিছু বলবেন? কি? রিজুকে বলবেন আবার যেন আমাকে গান শেখাতে আসে আগের মতো।